আস্তে আস্তে করো। শব্দ হলে কেউ শুনে ফেলবে। হ্যালো বন্ধুরা, আমি তোমাদের মিঠাই দিদি। কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক অনেক ভালোই আছো। আর তোমাদের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি, কারণ তোমরা আমাকে যে পরিমাণে ভালোবাসা দিয়েছ এবং সাপোর্ট দিয়েছ তা আমি কোনোদিন ভুলতে পারব না। তাই তোমাদেরকে মজা দেওয়ার জন্য আবারও একটি নতুন গল্প নিয়ে হাজির হলাম। গল্পটি শোনার মতো, আশা করি তোমাদের দাঁড়িয়ে যাবে এবং তোমরা হাতের কাজ করতে সবাই হেডফোন নিয়ে বসে যাও। যদি আমার গল্প শুনে মজা পাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তো চলো বন্ধুরা, আমরা কথা না বাড়িয়ে আসল গল্পে চলে যাই। আমার দিদি বিয়ের রাতে ঘর থেকে পালিয়ে গিয়েছিল। বাবা তার সব জিনিসপত্র উপরের ঘরে নিয়ে গিয়ে তালা বন্ধ করে দিয়েছিল আর বলেছিল যে এই ঘর কেউ যদি খোলে তাহলে আমার মৃত্যু মুখ দেখবে। তার এই কথা শুনে তখন সবাই ভয় পেয়ে গিয়েছিল, আর অনেক বছর পর্যন্ত ওই ঘরের আশেপাশেও কেউ যেত না। একবার রাত্রিবেলা বাবাকে ওই ঘরে পানির গ্লাস নিয়ে যেতে দেখলাম, তখন আস্তে আস্তে তার পিছু করলাম আমি। ভিতরে যখন উকি দিলাম তখন আমি কেঁপে উঠেছিলাম, কারণ ওখানে বন্ধুরা, আমার নাম নাফিসা আক্তার আনিকা। আমার দেশের বাড়ি খুলনা, তবে আমি রাজশাহীতে বাস করি। আমার জীবন অনেক অদ্ভুতভাবে পার হয়েছে, কেননা অন্যের করা ভুলের শাস্তি আমাকে পেতে হয়েছিল। আমরা 3 ভাই বোন ছিলাম, 2 বোন আর একটা ছোট ভাই ছিল আমার। দিদি অনেক সুন্দরী আর অনেক সাদা মনের মানুষ ছিল। বাবার চোখের মণি সে। বাবা আমার থেকে বেশি দিদিকে ভালোবাসত। এজন্য আমি একদম তার মতো করেই চলার চেষ্টা করতাম। সে আটা মাখলে আমি রাগ করতাম যে আমিও আটা মাখব। সে খাবার বানালে বাবা তার রান্নার অনেক প্রশংসা করত, আর তখন যে কোনোভাবেই আমাকেও খাবার বানাতেই হবে। আর এটাই ছিল আমার জীবনের সবথেকে বড় ভুল। আমি শুনেছিলাম বাবা মিতালি আপুকে বলত যে তোমাকে জীবনে ভেবে চিনতে চলতে হবে, কেননা তোমার থেকে ছোট ভাই বোনেরা তোমাকে দেখেই শিখবে। আমারও তো অহংকার ছিল যে মিতালি আপু কখনো কোনো ভুল করতেই পারে না, কিন্তু সময় প্রমাণ করে দিল যে এগুলো আমাদের মনের ভুল। দিদিও তো মানুষ ছিল, আর মানুষের জীবনে তো ওঠানামা দুইটাই থাকবে। যেমন কিনা আমি প্রথমেই বলেছি যে আমার দিদি অনেক বেশি সুন্দরী ছিল। তাই এবার মিতালি আপুর জন্য চারিদিক থেকে সম্বন্ধ আসতে থাকল। এমন মনে হতো যেন আত্মীয়রা নিজেদের মধ্যে রাগ করেছে যে মিতালিকে আমি নিজের বানাবই। বাবাকে রাজি করানোর জন্য আমাদের আত্মীয় স্বজন চেষ্টা করতে আমাদের বাড়িতে চক্কর দিতে থাকত। বাবা ভাবল, যদি আমি একটা ঘরে আমার মেয়েকে পাঠিয়ে দিই তাহলে অন্য ঘরের লোকেরা আমার উপর রেগে যাবে। এজন্য বাবা সিদ্ধান্ত নিয়েছিল আপুর বিয়ে আমাদের আত্মীয় স্বজনের বাড়িতে না দিয়ে বাইরে কোথাও ঠিক করবে। তখন বাবা আন্দাজও করতে পারেনি যে সে কত বড় ভুল করতে চলেছে। বাবার বোঝা উচিত ছিল যে দিদির জীবনের এত বড় সিদ্ধান্ত নেওয়ার আগে তাকে নিজের কাছে বসিয়ে তার মনের কথা জানার চেষ্টা করা উচিত। তার মাথায় হাত রেখে একবার যদি জিজ্ঞাসা করে নিত যে বাবু, তুমিও কি নিজের ভবিষ্যতের জন্য কিছু ভেবেছ? যদি তোমার মনে কিছু থেকে থাকে তাহলে আমার সাথে শেয়ার করো। যদি আমার কাছে বলতে লজ্জা মনে হয় তাহলে নিজের মাকে বলো। কিন্তু সে এই ব্যাপারে বাড়ির কারোর সাথেই কথা বলে ইচ্ছে জানতে চায়নি। বাবা বাইরে থেকে কারোর সাথে কথা বলে সম্বন্ধ ঠিক করে দিল। একদিন বাবা বলল, আমি মিতালির সম্বন্ধ পাকা করে দিয়েছি। অনেক ভালো লোক ওরা, আমাদের মেয়েকে অনেক ভালো রাখবে। এই কথা শুনে মা তো অবাক হয়ে গেল। শুধু মা নয়, আমাদের উপরেও যেন আকাশ ভেঙে পড়ল। আমরা 3 ভাই বোন ঘরে বসেছিলাম আর একে অপরের মুখের দিকে তাকাচ্ছিলাম। এটা কি হয়ে গেল আর কি করে হলো? মা বাবাকে বলল, এটা কি করে হতে পারে, মেয়েদের সম্বন্ধ এভাবে পাকা হয় না। প্রথমে ছেলের বাড়ি থেকে এসে মেয়ে দেখে তারপর মেয়ের বাড়ির লোকেরও আন্দাজ হয়ে যায় যে মেয়ের বাড়িতে সম্বন্ধ নিয়ে আসা লোকজন কি ধরনের। তারপর ঘরবাড়ি দেখার কথা হয়। আমি তো অবাক হয়ে গেলাম, তুমি এত বড় সিদ্ধান্ত একাই নিয়ে নিলে, আর আমাকে একবার জিজ্ঞাসাও করলে না? বাবা বলল, মহিলারা কোনো বুদ্ধিসম্পন্ন হয়। আমরা পুরুষেরা যেরকম সঠিক সিদ্ধান্ত নিয়ে থাকি তোমরা মহিলারা কখনোই তা পারবে না। আচ্ছা, তোমার মনের শান্তির জন্য কাল আমি ছেলের বাড়ি থেকে ছেলেদেরকে ডেকে নিচ্ছি, তারপর তুমি তাদের সাথে কথা বলে নাও। এরপর মায়ের মুখ থেকে আর কোনো কথা শুনতে পেলাম না আমি। মনে হয় সে ভীষণ চিন্তায় পড়ে গেল। এই অভ্যাসটা দিদিরও ছিল। সে বলতে থাকল, আনিকা, আমার সাথে কি হচ্ছে? সে অনেক চিন্তায় ছিল। আমি তার মনের শান্তির জন্য বললাম, দিদি, কি আবার হবে? তোমার হাত হলুদ হতে চলেছে, তারপর ঘরের সানাই বাজবে। দিদি তো চিন্তায় পড়ে গেল। পরের দিন সকালে মা বলতে থাকল, মা, মিতালি, আজ তুমি ভালো করে তৈরি হয়ে নাও, তোমায় আজ দেখতে ছেলের বাড়ি থেকে লোক আসছে। এবার দিদি নিজেকে আটকাতে পারল না। সে বলতে থাকল, মা, আমি বাবার থেকে এই আশা করিনি।
তখন মা অবাক হয়ে উঠল আর মিতালি আপুর হাত ধরে বলতে থাকল, লক্ষ্মীটি, আমাকে বলো, যদি তুমি কাউকে পছন্দ করে থাকো তো, তুমি যদি কাউকে বিয়ের জন্য কথা দিয়ে থাকো, তাহলে আমি তোমাকে কথা দিচ্ছি, তোমার ইচ্ছার বিরুদ্ধে বিয়ে হবে না। আমি তোমার সেখানেই বিয়ে দেব যেখানে তুমি চাও। কিন্তু দিদি না বলে মাথা নাড়িয়ে দিল। সে বলতে থাকল, মা, এরকম কোনো ব্যাপার নেই। তাও আমার মনে অদ্ভুত খেয়াল আসছে, এমন মনে হচ্ছে যে এই বিয়ে আমার জন্য খুশি নিয়ে আসছে না, বরং আমার ভাগ্যের জন্য ধ্বংস নিয়ে আসছে। মা দিদির কথা শুনে অবাক হয়ে উঠল। এরকম বলার আগে একবারও ভাবলে না যে তোমার মায়ের হৃদয় দিয়ে কি যাবে। মা আপুকে ধরল, তারপর জামাই বাবুর বাড়ির লোকজন দিদিকে দেখতে আসল। এক বৃদ্ধা এসেছিলেন আর একটা সুন্দরী মেয়ে। তারা বলল, ছেলের মা কোমায় আছে, এজন্য ঠাকুমা আর বোন এসেছে। যখন মা মিতালি আপুকে নিজের সাথে নিয়ে আসলো, তখন ছেলের দাদি অনেক ভালোবেসে দেখল ওই মেয়েটারও আপুকে ভালো মনে হয়েছিল। সে তো এখন থেকেই আপুকে ভাবি বলা শুরু করে দিয়েছিল। আর সবার নজর বাঁচিয়ে ছেলের বোন আমার দিদির হাতে ছেলের ফটো ধরিয়ে দিল। ছেলেটার নাম রতন ছিল। যখন আমি দিদির হাত থেকে ফটো নিলাম, দেখলাম ছেলেটি অনেক সুন্দর। আপু তার ফটো দেখে লজ্জা পেয়ে গেল। যখন কিনা মা নিজেও সন্তুষ্টি প্রকাশ করেছিল, ছেলের দাদি আর বোন দুইজনেই অনেক সাদাসিদে ছিল। মা বলল, রতনের সাথে তোমার বাবা দেখা করেছে, সে বলেছিল রতন অনেক সাদাসিদে ছেলে। সত্যি বলছি মিতালি, আমার মন এইবার যেন শান্তি পেল। তুমি বলো তোমার কি রায় দিদি? ও হ্যাঁ বলল, লজ্জা পেয়ে সে বলল, আমার এ সম্বন্ধে কোনো আপত্তি নেই। তারপর আমাদের ঘর খুশিতে ভরে গেল। কিন্তু কেউ এটা জানত না যে এই খুশি একদিন সর্বনাশে প্রমাণিত হবে। সবকিছু অনেক ভালোভাবে চলছিল। আপু খুশি হয়ে প্রত্যেকটা বিষয়ে অংশ নিতে থাকল। আপু নিজের পছন্দে বিয়ের পোশাক কিনে নিল আর নিজের জুতা নিজেই পছন্দ করল। শুধু তাই নয়, সে বরের বরযাত্রীর জন্য সমস্ত সাজসজ্জা নিজের ইচ্ছামতোই করেছিল। সবকিছু ভালোভাবেই ঘটছিল। কেউ জানত না যে দিদি নিজের মনে কি সিদ্ধান্ত নিয়েছিল। আমরা সবাই অনেক খুশি ছিলাম। আমি তো এক সপ্তাহ আগেই ঢাক ঢোল বাজানোর লোকেদের ব্যবস্থা করেছিলাম। মা আমাকে বারণ করেছিল যে মেয়েদের বিয়েতে এতদিন আগে থেকে ঢোল বাজে না। কিন্তু আমি কোথায় শুনেছিলাম কথা। আপু সমস্ত কষ্ট ভুলে গিয়ে অনেক মজা করেছিল। নিজের ইচ্ছায় আমরা গান পর্যন্ত গাইয়েছিলাম। আমার তো এমন মনে হতো যে যদি সে লজ্জা না পেত, সে নিজেও আমাদের সাথে বসে গান গাইত। প্রত্যেকটা মুহূর্ত পার হতে থাকল আর দিদি বিয়ের দিন সামনে আসতে থাকল। সেই দিন দিদি অনেক দামি পার্লার থেকে তৈরি হয়ে আসল। সে নিজের পছন্দের পোশাক পরেছিল। কিছুক্ষণ পরে যখন বর আসলো, আমি তখন রতনকে দেখলাম। আমি তো চোখ চেয়ে অবাক হয়ে দেখলাম, সে তো অনেক সুন্দর ছিল। আমি ভাবলাম গিয়ে দিদিকে বলি যে তোমার ভাগ্যে তো নবাব লেখা। আমি তাড়াতাড়ি দৌড়ে ঘরে এলাম। তখন ওখানে আপু ছিল না। আমি অবাক হয়ে গেলাম যে এখনই তো আমি আপুকে এখানে ছেড়ে গিয়েছিলাম। তাহলে সে কোথায় চলে গেল? আমি তার খোঁজে মায়ের ঘরে গেলাম, তো সেটাও ফাঁকা ছিল। আমি চিন্তায় পড়ে গেলাম, তাহলে সে কোথায় চলে গেল? আমি তাড়াতাড়ি বাইরে আসলাম আর মাকে খুঁজতে থাকলাম। দেখলাম মা অতিথিদের আপ্যায়নে ব্যস্ত ছিল। আমি তার হাত ধরে একটা কোণায় নিয়ে গেলাম আর বললাম, আপু নেই? মা বলল, নিজের ঘরে হবে। আমি দেখেছি নেই সে, আর তোমার ঘরেও নেই। মা বলল, এখানেই কোথাও হবে। তারপর মা আবার অতিথিদের আপ্যায়নে চলে গেল। সে এমনভাবে কথা বলছিল যে সে কোনো কিছু ভুল হওয়ার সম্ভাবনা অনুভব করেনি। তখন আমি মায়ের হাত ধরে একটা টান দিলাম। আমি বললাম, মা, অনেক ভয় পাচ্ছি। মা বলল, চলো প্রথমে তোমার ভয়টাকে দূর করি। আমরা দিদিকে এক ঘর থেকে দ্বিতীয় ঘরে এবং দ্বিতীয় ঘর থেকে তৃতীয় ঘরে খুঁজতে থাকলাম। কিন্তু পেলাম না। দুইজনেরই মুখ ফ্যাকাশে হয়ে গেল। তারপর বাবা ফোন পেল। বাবা রুমে আসলো। তার চোখও লাল হয়ে গেছে। সম্ভবত তার এই কষ্ট হচ্ছিল যে প্রিয় কন্যা তার সম্মান নষ্ট করেছে। বাবা বলতে থাকল, মিতালিকে বলো পণ্ডিতজি এসেছে। মা কাঁদতে কাঁদতে বলল, অঙ্কিতাকে পাওয়া যাচ্ছে না। বাবা অদ্ভুতভাবে মাকে দেখতে থাকল। তারপর বলল, মানে পাওয়া যাচ্ছে না মানেটা কি? মা কাঁদতে কাঁদতে বলল, আমি ঘরের কোথায় কোথায় ওকে খুঁজেছি। বাবা মনের মধ্যে কষ্ট নিয়ে কাঁদতে থাকল। সে বলতে, আমার সম্মান মাটিতে মিশে যাবে। কেউ আমাকে এই সম্মানহানি থেকে বাঁচাতে পারবে না। তুমি বলো এবার আমি কি করব? লোকের সামনে কি করে যাব? মাও কাঁদতে থাকল আর বলল, আনিকার বাবা, তুমি বিছানার উপর শুয়ে পড়ো। আমি গিয়ে বাহানা বানিয়ে দিচ্ছি যে আমার বরের শরীর অনেক খারাপ হয়ে গেছে, আর এই অবস্থায় আমরা মেয়ের বিয়ে দিতে পারছি না। বাবা বলল, রানী, তুমি এতটা সাহস পাচ্ছ কি করে? মা নিজের চোখ মুছল আর বলল, তোমার সম্মান বাঁচানোর জন্য আমি সবকিছু করতে পারি।
তুমি যদি তোমার ছেলে মেয়েকে ভালো কিছু শেখাতে পারতে। মা গিয়ে সবার সামনে বলল যে আমার বর এখন হৃদরোগে আক্রান্ত, এরকম অবস্থায় আমরা মেয়েকে বিদায় করতে পারব না। দয়া করে আপনারা বর এবং বর যাত্রী নিয়ে ফেরত চলে যান। আর তারপর অন্য কোনোদিন নিজের বুকে সাধারণভাবে বিয়ে করে নিজের সাথে নিয়ে যাবেন। মা তো এসে নিজেকে ঘরের মধ্যে বন্ধ করে দিল, আর লোকে নানান রকম প্রশ্ন করতে থাকল, যার জবাব আমাদের কাছে ছিল না। এই জন্য আমরা সবাই একটা ঘরে চুপচাপ বসেছিলাম। আমরা তো কখনো ভাবিনি যে হঠাৎ করে এই ধরনের সমস্যা এসে পড়বে। তারপর রাতে অনেকক্ষণ ধরে অনেক দেরি পর্যন্ত আমাদের বাড়ি খালি হল। লোকেরা এই অপেক্ষায় বসেছিল যে তারা কোনো না মুখরোচক খবর পাবে। সব রাত আমাদের এইভাবেই জেগে পার হয়ে গেল। সকাল হতেই বাবা ঘরে হাঙ্গামা শুরু করে দিল। সে একাই মিতালি আপুর জিনিসপত্র তুলে ছাদের ঘরে ফেলে দিয়ে আসল। ওই ঘরটা যেটা কয়েক বছর ধরে বন্ধ পড়েছিল। ভাই এগিয়ে আসলো আর বলল, বাবা আমি তোমায় সাহায্য করতে চাই। বাবা বলতে থাকলো, আমার কাছে কাউকে আসতে হবে না, না হলে আমার থেকে খারাপ কেউ হবে না। মা বলতে থাকলো, তোমার শরীর খারাপ হয়ে যাচ্ছে, বাচ্চারা তোমার সাহায্য করে দেবে। বাবা বলল, তুমি আর কোনো কথা বলো না। যদি তুমি আমার খেয়াল করতে তাহলে নিজের মেয়েদেরকে সামলে রাখতে। মা বেচারি পড়ে গেল। বাবা সমস্ত জিনিসপত্র ছাদের ঘরে ফেলে দিল, আর তারপর সেটাকে তালা দিয়ে দিল। বাবা বলল, আজকের পর কেউ যদি ওদিকে যাওয়ার চেষ্টা করে তাহলে আমার মৃত্যু মুখ দেখবে। ওই দিনের পর থেকে আমাদের বাড়ির সব খুশি শেষ হয়ে গিয়েছিল। বাবা আমাদের থেকে লুকিয়ে কান্নাকাটি করত। দিদি চলে যাবার পরে সবাই অনেক সমস্যার মধ্যে ছিল। সবথেকে বেশি সমস্যা আমার দেখতে হয়েছিল, কেননা বাবা আমার ছাদে যাওয়াই বন্ধ করে দিয়েছিল। সে যখনই আমাকে দেখত ভয় পেত যে এও নিজের দিদির মতো আমার নাক কাটিয়ে চলে যাবে। হয়তো এই ঘটনার 2 সপ্তাহ পরে বাবা সাহস করে নিজের দোকান খুলে নিল। কিন্তু সে বেশিক্ষণ সময় ধরে দোকানও চালাতে পারত না। সে তাড়াতাড়ি বাড়ি চলে আসত আর তারপর ছাদে চলে যেত। বাবা যখন নিচে আসত তখন অনেক ক্লান্ত মনে হতো, আর তার চোখ ফুলে যেত। কিন্তু 1 মাস পরে ছেলের বাড়ি থেকে আমার কাছে ফোন আসলো। রতনের দাদি বলতে থাকলেন, আমরা অনেক অবাক হলাম যে আপনারা বরকে ফেরত পাঠিয়ে দিলেন, আর আমরা আপনাদের উপর একটু রেগেছিলাম। তারপর মাথা ঠান্ডা করে ভাবলাম আপনাদেরও কোনো সমস্যা থাকতে পারে। এটাও তো হতে পারে আপনার বড় মেয়ে এই সম্বন্ধে না করে দিয়েছে, আর আপনি নিজের সম্মান বাঁচাতে গিয়ে আপনার স্বামীর অসুস্থতার বাহানা করেছেন। যদি এরকম কোনো ব্যাপার হয়ে থাকে তাহলে আমাদের এতেও কোনো আপত্তি নেই, আপনারা যে কোনো একটা মেয়েকে বিয়ে দিন। যদি আপনাদের বড় মেয়ে না মানে তাহলে ছোট মেয়ের সাথে রতনের বিয়ে দিন। কেননা আমরা অনেক ঘরেতে সম্বন্ধ খুঁজেছি কিন্তু আপনার মেয়েদের মতো কোনো মেয়ে পাইনি। এজন্য আমরা চাই যে কোনো না কোনোভাবে আমাদের সম্বন্ধ আপনাদের সাথেই হোক। মা ফোন রেখে দিল আর আমাকে বলল, আনিকা তুমি বলো কি এই সম্বন্ধে রাজি? আমি হ্যাঁ বললাম। মা দিদি চলে যাবার পর থেকে বাবা আমার বেঁচে থাকা মুশকিল করে দিয়েছে। সে আমাকে খারাপ চোখে দেখে। আমি তো এটাই চাই যে দিন থেকে রাত যেন না হয়, আর আমি এখান থেকে চিরজীবনের জন্য যেন চলে যাই, কখনো ফিরে না আসি। মা আমাকে ধরে কাঁদতে থাকল। সে বলল, সোনা ভাগ্যে তো এটাই লেখা ছিল। অন্য কৃতকর্মের শাস্তি আমরা পাচ্ছি। আমি চাই যে তোমার ভাগ্য যেন পরিবর্তন হয়ে যায়। কিন্তু আমি কি করব, আমি তো নিজেই বাধ্য। মা এমনভাবে ভেঙে পড়েছিল যে আমি তাকে সাহস দিতে থাকলাম। বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। অনেক কষ্ট করে ভিডিওটি আপনাদের জন্য বানিয়েছি। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এই আশা ব্যক্ত রেখে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আমি। দেখা হবে আগামীকালের নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।